নমস্কার। আজ একটি বিশেষ দিন, 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। আজ বাংলা ভাষা এবং পৃথিবীর সব মাতৃভাষার প্রতি আমরা শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং সহানুভূতি প্রদর্শন করব। ভাষা আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, তার সংস্কৃতির ধারক এবং বাহক। আজকের দিনটি শুধুমাত্র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন নয়। আজকে আমরা আমাদের মাতৃভাষার প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবং কতটুকু অধিকার রক্ষা করা উচিত সে নিয়ে সমাজের নানান অংশের মানুষের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানব। বিশেষ করে আজকের এই দিনটিকে আন্তরিকভাবে উদযাপনের লক্ষ্যে। সর্বোপরি আমরা আমাদের মাতৃভাষা বাংলা এবং পৃথিবীর সমস্ত মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করছি। আমরা আমাদের এই মাতৃভাষার জন্য যারা 1952 সালে শহীদ হয়েছিলেন তাদের আত্মত্যাগ এবং আত্মবলিদান অঙ্গীকারবদ্ধভাবে মনে রাখার জন্য অঙ্গীকার করছি। আসলে মাতৃভাষাই হচ্ছে একটা জাতির পরিচয়, তার আত্মার, তার আবেগের প্রতীক। আর এই জাতিগত পরিচয়ের জন্যই আমরা দেখেছি আজকে যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারির যে ইতিহাস সেটা সেই মাতৃভাষা রক্ষার জন্যেই। আমরা জানি সেই দুর্ভাগ্যজনক দ্বিজাতি তত্ত্বের জন্য আমাদের দেশ 1947 সালে ভাগ হয়েছিল ব্রিটিশ উপনিবেশের হাত থেকে, এবং ভাগের পর একটা দেশ, দুটো দেশ হয়ে যায়, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত, ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে 1948 সালে কায়েদে আজম জিন্নাহ যখন নাকি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং সেটা আরবি ভাষায় লেখা হবে। তো এই নিয়েই এই যে অঞ্চলটা, মানে যেটাকে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বলা হয়, সেই অঞ্চলে যাদের নাকি প্রায় বলা যায় যে 80% বেশি মানুষের মাতৃভাষা ছিল বাংলা, তারা এটাতে ভীষণভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তখন 48 সাল থেকে শুরু হয়ে যায় মাতৃভাষা নিয়ে নানা আলোচনা, এবং বাংলা ভাষা পরিষদ তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং তার থেকে আস্তে 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 সেটা বাড়তে থাকে আন্দোলনটা। এবং তারপরে যখন অন্যান্য প্রধানমন্ত্রীরা এলেন পূর্ব পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীরা এসেও 48 সালে 51 সালে তারা আবার ঘোষণা করলেন যে উর্দুই হবে, বাংলা নয়। বাংলাকে দ্বিতীয় ভাষা হিসাবে মর্যাদা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন না, এবং যার জন্যেই তখন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে আন্দোলনটা শুরু হয় 1952 সালে। এবং 1952 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার 144 ধারা জারি করেন, এবং 5 জনের বেশি, যেটা নাকি 144 ধারার যে নিয়ম রয়েছে, 5 জনের বেশি বেরোতে পারবে না রাস্তার মধ্যে, সেটা কার্যকর করার জন্য তারা প্রচুর পাক সেনা মোতায়েন করেন সেখানে। কিন্তু তারপরেও দেখা যায় যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া ছাত্ররা তারা রাস্তায় বেরিয়ে পড়ে মাতৃভাষাকে রক্ষার জন্যে এবং মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্যে। এবং সেই মধ্যরাত্রে তারা মিছিল বের করে, মধ্যরাত্রেই পুলিশ গুলি ছোড়ে এবং সেখানে রফিক, সালাম, জব্বার এরা প্রাণ দেন। এবং আমার জানা নেই ইতিহাসে আর কোথাও মাতৃভাষার জন্যে এর আগে কেউ, মাতৃভাষাকে রক্ষার জন্যে, জাতিগত পরিচয়কে রক্ষার জন্যে কেউ প্রাণ দিয়েছেন কিনা। এবং ইনসিডেন্টালি এটাও ঘটেছে যে এই মাতৃভাষা নিয়ে আমাদের শিলচরেও একই ঘটনা ঘটেছে। সেটা 1960-61 সালে, 61 সালের 19শে মে, যখন নাকি আমরা দেখছি যে তৎকালীন যে আসাম সরকার ছিলেন তারা অসমীয়া ভাষাকে আসামের রাজ্য ভাষা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছিলেন। এবং এদিকের যে কাছাড় অঞ্চলটা রয়েছে, বরাক উপত্যকা রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ 80% মানুষই হচ্ছেন সেখানে বাঙালি।
এবং এই বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা, সেখানেও কিন্তু সেই শিলচর রেল স্টেশনের কাছে তারা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এবং সেখানে অসম পুলিশ সেখানে গুলি করে এবং সেখানে 11 জনের মৃত্যু হয়। তো এই যে দুটো ঘটনা দুই জায়গায় ঘটেছে, একটা 52 সালে, একটা 61 সালে, কিন্তু দুটোই কিন্তু বাংলা ভাষার জন্যে, এবং পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্যে প্রাণ দেওয়া, নিজের মাতৃভাষার জন্যে প্রাণ দেওয়া এই ঘটনা আমার আর জানা নেই। ফলে দুটো জিনিসই প্রমাণ করে যে এটা কেন তারা করতে গেলেন, এতটা নিজেরা রক্ত দিলেন ভাষাকে রক্ষার জন্যে। এটা অবশ্যই জাতিগত পরিচয়ের জন্যে, এবং যে ভাষায় আমরা কথা বলি জন্মের পরে মায়ের যে বুলি, যেটা নাকি আমাদের মুখে ফুটে ওঠে, সেই ভাষাকে রক্ষার জন্যে পরবর্তীকালে আমরা দেখেছি যে 1999 সালে ইউনেস্কো, এবং সেখানেও একজন রফিকুল ইসলাম নামে একজন ভদ্রলোক, যিনি কানাডার যিনি নাকি প্রবাসী বাঙালি, উনি তার উদ্যোগে মূলত সেটা শুরু হয় মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার উদ্দেশ্যে, এবং সেটা 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে। 2000 সাল থেকে আমরা দেখছি সারা পৃথিবীময় এই 21শে ফেব্রুয়ারিটাকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হচ্ছে। ফলে যেটা নাকি শুধুমাত্র ছিল বাঙালিদের একটা আবেগ, বাঙালিদের ভাষার প্রতি একটা মমতা, এবং মাকে রক্ষার জন্যে, মাতৃভূমিকে রক্ষার জন্যে যে আবেগ, যে স্পর্ধা, যে সাহস মানুষ দেখিয়েছে বারবার স্বাধীনতা আন্দোলনে, আমরা দেখেছি মাতৃভাষা রক্ষার জন্য একই রকমভাবে মানুষ প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। ফলে এই প্রশ্নের এটা অবিসংবাদিত যে মাতৃভাষা যে কোনো জাতির পরিচয়, যে কোনো জাতির আত্মার প্রতীক, এবং এই মাতৃভাষা রক্ষার জন্যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো রকমের পদক্ষেপ নিতে পারে। আমাদের শিখিয়ে দিয়ে গেছে সেটা ঢাকা, আমাদের শিখিয়েছে শিলচর, এবং তারই ফলশ্রুতি হিসাবে আজকে পৃথিবীর সব ভাষা মর্যাদা পাচ্ছে। প্রত্যেক ভাষা রক্ষার জন্যে এই মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা পালিত হচ্ছে, এর গুরুত্ব আলোচনার জন্যে এবং এটাকে রক্ষা করার জন্যে। মাতৃভাষা শুধু একটি ভাষা নয়, আসলে মাতৃভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয় এবং অনুভূতির একটা প্রকাশ। ভাষা আমাদের কি করে, আমাদের চিন্তা, মূল্যবোধ, ইতিহাস এবং আমাদের যে জীবনধারা, প্রবহমান জীবনধারা, একে বজায় রাখে। মাতৃভাষা আমাদের ঐতিহ্য। অ্যাকচুয়ালি মাকে যেমন আমরা ভুলতে পারি না, মায়ের দুধের কথা আমরা ভুলতে পারি না, যে দুধকে আমরা বড় হয়েছি, সেই দুধের জোরেই আমরা এখনও বড় হয়ে আমাদের চলে আসা। তো মাতৃভাষা আমাদেরকে বারবার আপনজনকে চিনতে খুব সাহায্য করে, নিজেকে জানতে খুব সাহায্য করে। তাই মাতৃভাষা যত বেশি সংরক্ষিত থাকবে, তত বেশি আমাদের যে পারিবারিক ইতিহাস, আমাদের সংস্কৃতির যে ধারা, সেই ধারাটা আমাদের চলতে থাকবে। মাতৃভাষায় কি করে, আমার মাতৃভাষা যখন আমার মধ্যে কাজ করে, আমি যখন কোনো একটা প্রকাশ করতে যাই, সেটা আমার সংস্কৃতি হোক, আমার খেলাধুলা হোক, আমার শিক্ষা হোক, সে যে কোনো ক্ষেত্রেই হোক, যখনই আমি যা ভাবি, তখনই আমি প্রথম কোনটা ভাবি, আমি আমার মায়ের কথাটা ভাবি, আমার মা কী করে কথা বলতেন। এবং আমি যখন প্রকাশটা করি, সে অন্য যে কোনো ভাষাকেই আমি যখন প্রকাশ করি, তখন কি হচ্ছে, তখন আমি আমার মায়ের এই ভাষার কথাটাই, আমার মাতৃভাষার কথাই মনে রেখে আমি কথাগুলো বলি। তাহলে যখন আমি কথা বলি, মানে আমি যোগাযোগ স্থাপন করি। সেই যোগাযোগ স্থাপন করার জন্যেও মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখা, মাতৃভাষার মধ্যে অনুপ্রবেশকারী কিছুকে না আনা, তাহলে কি হবে, তাহলে আমাদের যে সামগ্রিক দৈনন্দিন এবং ঐতিহাসিক জীবন থেকে আমাদের এই উত্তরণ, সেই উত্তরণ পর্যন্ত আমাদের পথ চলতে সুবিধা হবে। এজন্যে আমার খুব বেশি মনে হয়, যখনই আমরা ভাষা নিয়ে কোনো কথা বলি, তখন অন্য ভাষার দিয়ে যখন আমি আমার কথাটা প্রকাশ করি, সেই প্রকাশের মধ্যে আমার অন্তরটা থাকে না, আমার হার্টটা থাকে না, আমার হৃদয়টা কাজ করে না। তো একটা কথা, আমার খুব একটা লাইন খুব মনে পড়ছে,
কবিগুরুর একটা লাইন বলছি, সেটা হচ্ছে, এটা খুব অন্যভাবে আমি আনছি এখানে। রবি ঠাকুর বলছেন, আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেহ। এই যে হৃদয়ের কথাটা, এই হৃদয়ের কথাটা আমি যতক্ষণ না পর্যন্ত বলতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার মনের আশা, মনের চাহিদা, মনের যে মনটাকে বোঝানো যে জিনিসটা, তাকে মনটাকে বোঝাতে পারছি না, যেহেতু আমি প্রকাশ করতে পারছি না। দৈনন্দিন জীবনে যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, যখনই কোনো আমাদের অসুবিধে তৈরি হয়, সেই অসুবিধার কথাটা যখন আমি আমার নিজের মতো করে বানিয়ে, নিজের মতো করে তৈরি করে, আমার মায়ের কথাটা মনে রেখে, মার ভাষাটার কথা মনে রেখে আমি প্রকাশ করব, তখনই তার কিন্তু একটা প্রকাশিত ভাবটা খুব পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে আসবে। যখনই আমরা বাইরে যাচ্ছি, যখনই আমরা কথা বলছি, সেই কথার মধ্যে যখনই আমি আমার কথাটা ভাবছি, যখনই আমার মধ্যে কোনো নতুন কিছু প্রকাশ করার কথা আসছে, তখনই কি থাকছে, আমি আমার হৃদয়ের কথাটা বলছি। হৃদয়ের কথাটা মানে মাতৃভাষাটার কথা ভাবছি। তাহলে কোনো সমস্যার সমাধানের জন্যেও মাতৃভাষাটার খুব বেশি প্রয়োজন। আমরা এখন কি হচ্ছে, আমরা একটার সঙ্গে আরেকটা বিভিন্ন কারণে আমরা একটা ভাষার মধ্যে আরেকটা ভাষা ঢুকিয়ে সব কিছু হয়ে নতুন একটা কিছু হচ্ছে যার কোনো অর্থ হচ্ছে না। একজন মাঝি যখন সে পাল বা নৌকো বাইতে বাইতে যাচ্ছে, বা একজন কৃষক যখন সকাল থেকে ভোর সূর্য উদয় থেকে সে মাঠে গিয়ে কাজ করছে, সেই ক্লান্তি ঘোচাবার জন্যে সে যে গানটা করছে, যে ভাষায় সে কথা বলছে, যে ভাষায় দূর থেকে ডাকছে আরেকজনকে, সেই ভাষাটাই হচ্ছে মাতৃভাষা। যে কোনো মাতৃভাষাভাষী মানুষ হিসেবে আমাদের যে প্রথম ধারণা যে আমার মাতৃভাষার গুরুত্ব নেই, আমার মনে হয় এখানেই আমরা কোথাও একটা ভুল করছি। মানে যে কোনো সমৃদ্ধ বা ঐতিহ্যগত ভাষার অংশ হিসেবে কিংবা সে ভাষাভাষী জাতির অংশ হিসেবে আমার আরও অন্যান্য যে আমাদের ভাষা রয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে শুধু একটা ভাষা, কিন্তু সেটা অন্য একটা জাতির মাতৃভাষাও হতে পারে। তা একজন সমৃদ্ধ মাতৃভাষাভাষীর মানুষ হিসেবে আমি যদি অন্য একটি সমৃদ্ধ মাতৃভাষাকে সম্মান না করতে পারি, যদি মনে করি যে পাশাপাশি অন্য আরেকটি মাতৃভাষা থাকা সত্ত্বেও আমার মাতৃভাষার গুরুত্ব কোথাও কমে যাচ্ছে, তাহলে আমার মনে হয় আমাদের পক্ষ থেকেই সেটা কমে যাচ্ছে। কারণ যেমন আমার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে, বাংলা এত একটা উন্নত ঐতিহাসিক, তার মানে আভ্যন্তরীণ ঐশ্বর্য এত বেশি যে এই ভাষার গুরুত্ব কোথাও কমতে পারে এই ধারণা আমার মাথাতে কোনো দিন আসতেই পারে না, কোনো দিন আসেনি। তো সেই একটা প্রেক্ষিত থেকে আমার মনে হয় যে এই রকম কোনো ধারণাই আমাদের মধ্যে তৈরি হওয়া উচিত নয়। আর প্রতিটা জাতি বা প্রতিটা মানুষেরই নিজস্ব মাতৃভাষাকে অক্ষুণ্ণ রাখার তাগিদটা সবচাইতে বেশি অনুভব হওয়া দরকার। তার চাইতে অন্যান্য ভাষার গুরুত্ব কতটা বেশি সেটা মনে করার চাইতে আমার মনে হয় অন্যরা কতটা কি করছে তার চাইতে আমরা নিজেরা কতটা নিজেদের ভাষাকে নিয়ে সচেতন, কতটা বেশি শিক্ষিত নিজের ভাষা সম্পর্কে, সেই দিকে যদি আমরা একটু মনোনিবেশ বেশি করি, আমার মনে হয় না কোনোদিন এই ধরনের কোনো প্রশ্নের মানে সৃষ্টি হতে পারে কোনো বক্তার কাছে সামনে আর কি। আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় হোক, আসলে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ই কোনো একটা ভাষার গুরুত্ব বাড়াতে বা কমাতে মানে গুরুত্বপূর্ণ অবদান রাখে না। অবদান রাখে তিনি অথবা তারা যারা সেই নির্দিষ্ট ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিংবা পরবর্তী প্রজন্মের কাছে সেটাকে প্রেরিত করার দায় দায়িত্ব নেন। যেমন আমি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা ভাষার শিক্ষিকা হই বা বাংলা ভাষাকে বা যে কোনো ইংরেজি ভাষাকে যদি বা হিন্দি ভাষাকে বা সংস্কৃত ভাষাকে যদি আমি পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করার দায়িত্ব নিয়ে থাকি, তবে সেখানে আমার যতটা গুরুত্ব থাকা উচিত সেই ততটা গুরুত্বের উপর যদি আমি নজরদারি না দিয়ে বা মনোনিবেশ না করে আমি যদি বলি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না, তাহলে আমার মনে হয় এটা একটা বলবো যে উৎসহীন একটা কথা আর কি, যার কোনো ভিত হতে পারে না।
তো কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানই দায়ী নয়, বরং সেখানে যারা এই দায়িত্বটা নিয়ে রেখেছেন তাদের উপরে দায়টা সবচাইতে বেশি বর্তায়, যে আমি আমার মাতৃভাষা গুরুত্বটাকে কতটা বেশি পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে পারবো। প্রথম আমাকে সাহায্য করে এভাবে যে আমি তো ঘুম থেকে উঠেই ধরুন আমার মাকে ডাকি, তো আমাকে প্রথম ভাষা যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে। আমি আমার কন্যাকে যখন ডাক দিই সেটি আমার মাতৃভাষায় আমি ডাকি, আমি যখন আমার স্ত্রীকে ডাক দিই সেটা আমার মাতৃভাষায় আমি ডাক দিই। এভাবে মানে মাতৃভাষাটা আমার দৈনন্দিন জীবনে মূলত যোগাযোগের সূত্র হিসেবে শুরু হয়। তারপর এটা আমাকে সারা দিন ধরে যেভাবে ধরুন আমার জীবনের সাথে জড়িয়ে থাকে সেটি হলো যে আমার প্রতিটি চর্চা এবং চর্যার সাথে মাতৃভাষা জড়িয়ে থাকে। আমি যখন গান শুনি আমি তখন বেশিরভাগ গান আমি বাংলায় শুনতে পছন্দ করি। আমি যখন কারোর সাথে কথা বলতে চাই তখন ধরুন অপরিচিত, আমি রিক্সা ড্রাইভারকে ডাকলাম, ত্রিপুরায় এটা সম্ভব যে বাংলায় বললেও আপনার রিক্সা চালক বুঝতে পারেন। বা আমি যখন সবজি কিনতে যাই, বাজারে যাই, মানে মানুষের প্রতিদিনের কাজে যা যা প্রয়োজন হয় সেগুলো আমরা বাংলায় আমার সাথে একটা যোগসূত্র স্থাপন করে, বা বাংলার সাথে আমার একটা যোগসূত্র স্থাপন হয়। এখন ঘটনা হলো আমি যদি ত্রিপুরায় না থাকতাম, আমি যদি পশ্চিমবঙ্গেও না থাকতাম, মানে যেখানে বাংলা ভাষাভাষী নেই, ধরুন একজন রিক্সা চালককে ডাকতে গেলে তাকে বাংলায় বললে তিনি হয়তো আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন না। অথবা আমি যার কাছে সবজি কিনতে যাব তিনি হয়তো আমার মাতৃভাষা বাংলা, আমি যদি বাংলায় বলি তিনি হয়তো বুঝতে পারবেন না। আমি যদি অন্যান্য যে প্রয়োজনগুলো আছে আমাদের অফিস আদালতে, এমন কোনো জায়গায় যদি আমি যাই যেখানে আমার মাতৃভাষা তিনি বুঝতে পারেন না, তখন আমার খুব কষ্ট হবে। কেমন কষ্ট হবে? যেমন ধরুন আমরা অনেকেই আছি দুটো বা তিনটে ভাষা পারি, খুব ভালো না পারলেও মোটামুটি কেউ শুনে বুঝতে পারি, কেউ অল্প স্বল্প বলতে পারি, কেউ হয়তো বলতে পারি না, কিন্তু মানে মোটামুটি একটা যোগাযোগ সূত্র তৈরি হয়। এই জায়গায় আমার একটা গল্পের কথা মনে পড়ছে। আচার্য জয়নুল আবেদিন, আপনারা জানেন বিশ্ববিখ্যাত চিত্রকর, তিনি একবার ফ্রান্সে গিয়েছিলেন। তো ফ্রান্সে গিয়ে তিনি কোনোভাবেই যিনি একটা রেস্টুরেন্টে তিনি খেতে বসেছেন এবং তিনি কোনোভাবেই বুঝাতে পারছিলেন না যে তিনি আসলে কি খেতে চান। তিনি আসলে খেতে চেয়েছিলেন ওই দিন রাতের বেলা রুটি এবং চিকেন তন্দুরি বা এই টাইপের কিছু একটা। তো তিনি কোনোভাবেই ওয়েটারকে বুঝাতে পারছেন না তিনি কি খেতে চাইছেন। তিনি করেছেন কি, কাগজ কলম চেয়েছেন, এটা বুঝতে পেরেছে কোনোভাবে সেই হোটেলের ওয়েটার। কাগজ কলম এনে দেওয়ার পর তিনি রুটি এঁকেছেন, তিনি খুবই ভালো আঁকতেন আপনারা জানেন। তারপর তিনি একটি মুরগি এঁকেছেন, মুরগি এঁকে সেখান থেকে ওই মুরগির যে পায়ের লেগ পিসটা এটাকে বের করে দেখিয়েছেন যে আমি এই দুটো খেতে চাই। তো মূলত ভাষার সৃষ্টিটা কিন্তু ওই জায়গায় যে আমি কি করে আমার যা প্রয়োজন বা আমার যাদের কাছে প্রয়োজন বা আমার কাছে যাদের প্রয়োজন তাদের সাথে আমার যোগাযোগ সূত্রটা কি করে গড়ে উঠবে। এই যোগাযোগ সূত্রের প্রধান মাধ্যম হলো ভাষা অথবা চিত্রকর্ম এক ধরনের ভাষা। তো এইভাবে আমি আমার প্রতিদিনের কাজে, মানে আমি অনেকগুলো স্পেয়ার নিয়ে কথাটা বললাম, অনেক বড় স্পেয়ার নিয়ে, একটু বেশি সময় নিয়ে বলতে পারলে ভালো হতো, কিন্তু প্রথম কাজ হলো আমার যোগাযোগ সূত্র, এবং সেটা আমি সবচেয়ে বেশি কমিউনিকেট করব, আমি যদি আমার মাতৃভাষায় কথাটা বলতে পারি। ধরুন আমার এখানে খুব হাসির একটা শব্দ মনে পড়ছে যে আমরা একবার পত্রিকাতে সংবাদ লিখছি, আমি যখন সাংবাদিকতা করতাম, তো একটা জায়গায় এসে নিউজটা লিখতে গিয়ে একটা জায়গায় আসছে, আমরা সিলেটি ভাষায় একটা শব্দ আছে যে আঙ্গা যায় না, মানে ভালো লাগছে না, ব্যাপারটা নয়, ব্যাপারটা আমি লিখতে চাইছি না, আমার অনিচ্ছা এমন নয়, বা ওই বিষয়টার প্রতি আমার অনাগ্রহ তাও নয়। মানে সিলেটি যারা আছেন, যারা এই আমার কথা যদি শুনেন বুঝতে পারবেন যে তাদের ভাষায়, মাতৃভাষা, এবং এটা আঞ্চলিক মাতৃভাষা বা স্থানীয় ভাষা, আঙ্গা যায় না শব্দটা তিনি বললেন। তো আমি আমার নিউজ এডিটরকে বলছি, দাদা কি লিখবো, এরকম একটা শব্দ লিখতে হয়। কইছে শোনো তুমি এইটাই লিখো, কারণ এটা দিয়ে, যদি এটা লিখি না, এটা একটা ফানি ব্যাপার ছিল, আমরা এটা লেখা যায় না, কারণ সংবাদ মাধ্যম হলো একটি প্রমিত মাধ্যম যেটিতে সব অংশের মানুষের সাথে একটা যোগাযোগ সূত্র গড়ে তুলতে হয়। আমি গল্পটা এই কারণে বলছি, উনি বলছেন আমাকে, ওনার কথাটা খুব তাৎপর্যপূর্ণ, যে তুমি ওই শব্দটা দিয়ে, সিলেটের ওই আঞ্চলিক শব্দটা দিয়ে মনের যে অবস্থাটা তুমি প্রকাশ করতে যাও, এইটা পৃথিবীতে আর কোনো শব্দ নেই যেটি দিয়ে তোমার মনের ঠিক ওই শব্দটিকে প্রকাশ করতে পারে। একইভাবে
আমাদের ককবরকভাষী যারা ভাই বন্ধুরা আছেন বা তামিল ভাষী যারা আছেন, যারা হিন্দিতে কথা বলেন বা অন্যান্য চাকমা ভাষায় যারা কথা বলেন, মণিপুরি ভাষায় যারা কথা বলেন, তারা তাদের ওইসব কিছু অনুভূতিকে প্রকাশ করার জন্য তাদের মাতৃভাষায় যে শব্দগুলো আছে এগুলো ছাড়া তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ সম্ভব নয়। আমার মনে পড়ছে একটি কবিতার কথা, মানে একজন কবির কথা, তিনি আমি ভুল হতে পারি কিন্তু মনে হচ্ছে আবু হাসান শাহরিয়ারের। তিনি লিখেছেন যে আমরা যখন অনুবাদ করি অন্য ভাষার কোনো শব্দ বা কবিতা বা কোনো গদ্য বা কিছু, তখন তিনি লিখছেন যে আমার বাংলা ভাষায় যে ভালোবাসা শব্দটি সেটির কোনো অনুবাদ হয় না। মানে ভালোবাসা দিয়ে আমি যা বুঝাই আমাদের লাভ দিয়ে বা হিন্দিতে পেয়ার দিয়ে বা অন্যান্য যে ভাষার যে এইটার প্রতিশব্দ আছে কিন্তু প্রতি অনুভব নেই, এই জায়গায় হলো বাংলা ভাষার বা মাতৃভাষার প্রত্যেকের। হিন্দি ভাষী যিনি পেয়ার বলছেন বা তিনি যে প্রতিশব্দটি ব্যবহার করছেন আমাদের লাভের বা ভালোবাসার শব্দটির প্রতিশব্দ হিসেবে, যিনি তামিলে এই শব্দটির একটি প্রতিশব্দ ব্যবহার করছেন, যিনি ককবরকে এটার প্রতিশব্দ ব্যবহার করছেন, তার কাছে ওই শব্দটা যে অনুভূতি তৈরি করে এটা আর কোনো কিছুতে সম্ভব নয়। এ কারণে মাতৃভাষা আমার কাছে মনে হয় যে আমার প্রতিদিনের বেঁচে থাকার একটা রসদ। কারণ আমরা ছোটোবেলা থেকেই জেনেছি এবং আপনারা সকলেই জানেন যে মাতৃভাষা আসলে মাতৃদুগ্ধের সমান। এবং এখনকার এই আধুনিক যুগেও কিন্তু সমস্ত বিখ্যাত চিকিৎসকরা এই কথাটা বলছেন, তারা যে অন্তত 6 মাস আপনার শিশুকে জন্মের পর মাতৃদুগ্ধ পান করান। এই মাতৃদুগ্ধ যদি আপনি পান করান 6 মাস, তাহলে ওই শিশুটির ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য যে ইতিবাচক গুণাবলীর সংযোজন ঘটবে সেটি আর কোনো কিছুর বিনিময়ে সম্ভব নয়। একইভাবে মাতৃভাষাও যদি আমরা একটা স্তর পর্যন্ত আমরা সঠিকভাবে চর্চা করি এবং এটাকে আমাদের জীবনের অংশ হিসাবে ব্যবহার করি, তাহলে আমরা পৃথিবীর যে কোনো ভাষা, যে কোনো সংস্কৃতিতে আমরা সুন্দরভাবে মিলে মিশে একাত্ম হয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। মাতৃভাষা আমাদের জীবনে অচ্ছেদ্য অঙ্গ, কারণ আমরা যখন প্রথম কথা বলতে শিখি মায়ের ভাষাই শিখি। আর ভাষা সাহিত্যের উন্নয়নে আমরা দেখেছি, আমরা যে ভূখণ্ডে বাস করি সেখানে ভাষার জন্য একটা রাষ্ট্রের জন্ম হয়, এই রকম ভূখণ্ডে বাস করি। আর সেটা উন্নয়নের জন্য আমাদেরই যেতে হবে, কারণ আমাদের পেছনের ইতিহাস আর সামনের ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা যদি নিজেরা উদ্যোগী হয়ে মাতৃভাষাকে উন্নয়ন না করি তাহলে ভাষা পিছিয়ে যাবে, অসংখ্য ভাষার মতো হারিয়ে যেতে থাকবে ক্রমশ। আমি সব ভাষাই পড়ব, জানব, কারণ একা একা কোনো কিছু হয় না। বিশ্ব সাহিত্যের দরজাটা খুলতে গেলে বা জানতে গেলে সব জানতে হবে আমাদের। শুধু যে বাংলায় বসে থাকতে হবে এমন কথা নেই, কিন্তু মাতৃভাষাকে গুরুত্ব দেব আর কি। ভাষার উন্নয়নের জন্য অনেকগুলো ভাষার কথা জানতে হবে, আমাকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে আমি মাতৃভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। যখনই মাতৃভাষার ব্যাপারে আমি ভাবি, প্রতুল মুখোপাধ্যায়ের একটি গানের কিছু লাইন আমার মনে পড়ে। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। তো আমার মনে হয় যে একটি মাতৃভাষা যে কোনো সাহিত্য চর্চার একটি প্রধান চালিকা শক্তি। আমরা আজকে যে কোনো, যখন একটি শিশু জন্মায় তখন যখন সে এই পৃথিবীর বুকে হাঁটতে শুরু করে, মাতৃভাষা তার প্রথম পরিচয় হয়ে ওঠে এই পুরো পৃথিবীটাকে জানার জন্যে। সেইভাবেই প্রাথমিকভাবে যখন সে শিক্ষা লাভ করে তখন সেই শিক্ষা এবং জ্ঞান অর্জনটা যতটা মাতৃভাষায় হয় তত কিন্তু তার শিক্ষা গ্রহণের ক্ষমতাটা এবং দক্ষতাটা অনেক বেশি বাড়ে। এবং এটা দেখা গেছে যে যেহেতু মাতৃভাষা একটি জাতিগোষ্ঠীর পরিচয় এবং ঐতিহ্যকে বহন করে, সেইভাবে যে কোনো শিল্পচর্চার মাধ্যম, সাহিত্য চর্চার মাধ্যম যদি মাতৃভাষা হয়, সেইখানে কিন্তু পুরো জনগোষ্ঠীর উন্নতি এবং বিকাশের সম্ভাবনা অনেক বেশি। ধরে নিন আজকে আমরা যদি আমাদের বহু সম্মানীয়
রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি বা কাজী নজরুল ইসলামের কথা বলি বা সেই ক্ষেত্রে হাসন রাজার কথা বলি, আব্দুল করিমের কথা বলি, লালন ফকিরের কথা বলি, তারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই নিজের শিল্প চর্চাটা, সাহিত্য চর্চাটা মাতৃভাষাতেই করে উঠেছেন এবং ওদের শিল্পের প্রকাশনা মাতৃভাষাতে হওয়ায় কিন্তু এটি আজকে আমাদের দৈনন্দিন জীবনের একটি অনবদ্য অংশ। এবং এইভাবেই আমার মনে হয় যে মাতৃভাষা সাহিত্য চর্চায় যদি হয়, সাহিত্য চর্চা যদি মাতৃভাষায় হয়, তাহলে কিন্তু একটি পুরো জনগোষ্ঠীর, একটি সংস্কৃতির, একটি ঐতিহ্যের বিকাশ এবং সংরক্ষণ কেউ আটকাতে পারবে না। আমি বলতে চাইছি যে শুধু শিক্ষা ব্যবস্থা, শিক্ষাগত অনুষ্ঠান ছাড়াও আমাদের যে বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশেও আমরা আমাদের শিক্ষা শুরু করতে পারি। প্রথমত মা বাবাদেরও এই বিষয়ে সন্দিহান হওয়া উচিত এবং এই বিষয়ে ওদের কনসিয়াসলি ওদের ছাত্রদেরকে বা ওদের সন্তানদেরকে বোঝানো উচিত যে মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন যে প্রাইমারি স্কুল এডুকেশন আছে সেখানে বাচ্চাদেরকে বোঝানো যে শুধু তোমরা যেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে পড়াশোনা করছো শুধু সেটাই ইম্পর্টেন্ট না, তার সাথে তোমাদের যে নিজস্ব মাতৃভাষা আছে সেটার বিষয়েও একইভাবে যত্নশীল হওয়া এবং একইভাবে সেটাকে ভালোবাসা দেওয়া। কারণ আমরা যদি আমাদের মাতৃভাষা সম্বন্ধে যত্নবান না হই তাহলে আমরা অন্য কোনো ভাষা বা অন্য কোনো জিনিস আমরা ভালোভাবে শিখতে পারবো না। কারণ আমরা যখন ইংরেজি ভাষা পড়ি বা অন্য কোনো ভাষা পড়ি আমরা কিন্তু ভাবি আমাদের যে নিজস্ব মাতৃভাষা, সেই মাতৃভাষাতে আমরা সেই জিনিসটা ভাবার পরে আমরা যখন নতুন কোনো ভাষা শিখি তখন সেই ভাষার সাথেই আমাদের যে নিজের মাতৃভাষা তার সাথে আমরা এটাকে একত্রিত করে তারপর নতুন ভাষাটা শিখতে আমাদের সুবিধা হয়। তো আমি মনে করি শুধু স্কুল বা শুধু প্রাইমারি স্কুল সেটা নয়, আমাদের উচিত যে যারা মা বাবারা আছে ওরাও যাতে ওদের সন্তানদেরকে এটা শেখায় যে মাতৃভাষাটা কতটা জরুরি, মাতৃভাষা কতটা তাদের সার্বিক বিকাশের জন্য জরুরি। এবং শুধু তাই নয়, মাতৃভাষা একটা মানুষ যদি তার নিজের মাতৃভাষা সম্বন্ধে সে যত্নবান হয় এবং সে নিজের মাতৃভাষাকে ভালোবাসে তাহলে সে আরেকটা অন্য ভাষার যে একটা মানুষ তার প্রতিও সে সহমর্মিতা পোষণ করবে। আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র আমরা আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছি তা নয়, আমরা মাতৃভাষার গুরুত্ব, জাতীয় পরিচয়ে তার ভূমিকা এবং আরও বিস্তীর্ণভাবে এই ভাষার বিভিন্ন প্রাসঙ্গিকতা আমরা দর্শকদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। চলুন আমরা একত্রিত হয়ে শপথ করি যে ভাষা আন্দোলনের চেতনা অনুযায়ী আমরা প্রতিনিয়ত কাজ করে যাব ভাষার মর্যাদা রক্ষার জন্য এবং আমাদের উত্তরসূরিদের কাছে এর গুরুত্বপূর্ণ সূচি তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমরা গভীর চেষ্টা করে যাব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারির এই দিনটি আমাদের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকুক এই কামনা। নমস্কার।